চেলসি লাস্ট সিজনে টেবিলে 10-এ থেকে যখন সিজনটা শেষ করেছিল, সেই কারণে চ্যাম্পিয়ন্স লিগ খেলতে পারছে না, সেই কারণে পুরোপুরি নতুনভাবে কিন্তু সাজানো হয়েছে। এই সিজনে চেলসি তাদের পুরো স্ট্র্যাটেজি কিন্তু বদলে ফেলেছে, যেখানে নাকি কোচ হিসেবে জাভি আলোনসোকে নিয়ে আসা হয়েছে এবং অ্যালোনসোকে পুরোপুরি ফ্রিডম দেওয়া হয়েছে। কারণ আপনি দেখেন আলোনসোর যেই ফার্স্ট ম্যাচটা খেলেছে ফুলহামের সাথে, সেই ম্যাচে তিনি 3-4-2-1-এ যখন নাকি গিয়েছেন, তার মানে তিনি কিন্তু রিয়াল মাদ্রিদে এই ফরমেশনে খেলাতেই পারেননি রিয়াল মাদ্রিদকে। হয়তোবা রিয়াল মাদ্রিদের বোর্ড তাকে সেটা অ্যালাউই করেননি। যেই সাকসেসটা তিনি পেয়েছেন বায়ার্ন লেভারকুজেনের হয়ে 3 ব্যাকে খেলিয়ে, সেইটাই কিন্তু এইবারে চেলসিতে এসে জাভি আলোনসো সেই স্ট্র্যাটেজি কিন্তু খেলাচ্ছেন ফুলহামের সাথে। চেলসি কিন্তু ম্যাচটা ডোমিনেট করেছে, যদিও 2টা গোল কনসিড করেছে। কেন কনসিড করেছে সেই বিষয়ে আসছি, তার আগে একটা কথা বলতেই হবে। 10টা সাইনিং কিন্তু করেছেন এইবারে এই জাভি আলোনসো আসার পরে, এবং সেই জন্য কি চেলসির ভাগ্যটাকে ঘুরবে? চেলসি কি যেই 10 বছর ধরে, বা আমি যদি বলি 2016-17 সিজনে কিন্তু চেলসির লাস্ট ইপিএল টাইটেলটা জিতেছিল আর্সেনাল এবং ম্যান সিটিকে, এইবারও ধরা হচ্ছে যে আর্সেনাল আবারও চ্যাম্পিয়ন হতে পারে। কিন্তু আমি কেন বললাম টাইটেলে যে চেলসি কি এবারের ফেভারিট কিনা ইপিএল জেতার জন্য? প্রথম কথা যেটা বলতে চাবো, যে ফুলহামের সাথে যে ম্যাচটা এইবারে চেলসি সিজনটা স্টার্ট করলো, সেই ম্যাচে কিন্তু কয়েকটা জিনিস নিয়ে আমি আলোচনা করতে চাই। চেলসির কিন্তু স্ট্র্যাটেজি এবারে এটা কিন্তু কমপ্লিটলি নিউ স্ট্র্যাটেজি। 3 ব্যাক, এক পাশে কিন্তু দেখেছি জশ আচিমপংকে এবং আরেক পাশে কিন্তু কোলউইলকে। যদিও কোলউইলকে কিন্তু আমরা হয়তো বা সিজন স্টার্টে দেখতে পেয়েছি, হয়তো বা কোলউইলকে দেখতে পাবো না সেখানে। দেখেন এখনও কিন্তু চেলসির ডিফেন্সে কিন্তু ভালো মতন ব্যাকআপ রয়েছে, যারা কিনা অবভিয়াসলি আপনার হচ্ছে রিপ্লেস করবে কোলউইলকে। এখানে একটা জিনিস রয়েছে, ব্রাজিলের ফ্যান যারা রয়েছেন, বলেন তো কার্লো আনচেলত্তিকে আপনারা কি বলবেন? এই জোয়া পেদ্রোকে তারা কেন তিনি ব্রাজিলের ওয়ার্ল্ড কাপ টিমে নেননি? সেটা কি সব থেকে বড় ভুল করেছিলেন কেন আনচেলত্তি? কারণ দেখেন আবারও সিজন স্টার্ট হলো, তিনি যেটা করে দেখালেন সেটা কিন্তু রেকর্ড বুকে আরেকবার নাম লিখে ফেললেন। জোয়া পেদ্রো 30 সেকেন্ডের ভেতরে কিন্তু তিনি গোল করে ফেলেছিলেন। এবং আপনি দেখেন এই ল্যাকোয়াও কিন্তু একটা ভালো সাইনিং বা বেস্ট সাইনিং বলবো চেলসির জন্য। ক্রিস্টাল প্যালেস থেকে ল্যাকোয়াকে এই সিজনে কিন্তু জাভি আলোনসো আসার পরেই তাকে নিয়ে আসা হয়েছে, এবং তিনি কি দুর্দান্ত পারফর্ম করেছেন। এবং চেলসির যদি উইক পয়েন্ট বলি, তাহলে এই 3 ব্যাকে তারা খেলছে, সেটাতে তারা কতটুকু আসলে ভালো পারফর্ম করতে পারবে সেটা কিন্তু সিজনে আরও কিছুদিন গেলে আমরা বলতে পারবো। বাট একটা জিনিস, তাদের উইকনেস হচ্ছে তাদের গোলকিপার রবার্টো সানচেজ, সব থেকে উইক পয়েন্ট তাদের। এখন এইখানে কিছু কিছু ম্যাচে আমরা কিন্তু দেখতে পেয়েছি রবার্টো সানচেজ অসাধারণ কিছু সেভ করেন। আবার রবার্টো সানচেজ এই ম্যাচটাতে যেটা দেখা গেল যে তিনি তার দোষেই কিন্তু চেলসি 2টা গোল খেয়েছে, তার ভেতর থেকে বল চলে যাচ্ছে, তিনি কিন্তু সেই বলটা সেভ করতে পারছেন না। রবার্টো সানচেজের আসলে এইখানে কিছু মানে তিনি আসলে 50-50 কল আমার জন্য। এই ফুলহামের ম্যাচে চেলসির ফরওয়ার্ড লাইন যেই রকম ডমিনেট করেছে, বা চেলসি এই ওভারঅল ম্যাচটাতে যেরকম ডমিনেট করেছে, কিন্তু ওই যে 2টা গোল খেয়ে গিয়েছে, ওইটা কিন্তু রবার্টো সানচেজের অনেক বড় ভুল ছিল। এবং এখানে চেলসির যেই আরেকটা কথা বলতে হবে, তাদের বিগ সাইনিং মর্গান রজার্সও কিন্তু রেকর্ড করেছেন একটা, যে তিনিও কিন্তু একেবারে নিউ সাইনিং হিসেবে ফার্স্ট ম্যাচটা খেলতে নেমে ফার্স্ট ম্যাচেই 3টা শট বা 3টা চান্স তিনি ক্রিয়েট করেছিলেন এবং একটা গোল করেছেন। এটাও কিন্তু একটা রেকর্ড। সো দেখেন মর্গান রজার্সের কথা যদি বলি, বা চেলসির ফরওয়ার্ড লাইনে আপনি দেখেন জোয়া পেদ্রো নিয়ে তো তাকে রিপ্লেস করছেন। আপনি চেলসির পুরো স্কোয়াডটা যদি দেখেন, তাহলে কিন্তু তাদের যে মিড বা তাদের যে ফরওয়ার্ড, এটা কিন্তু খুবই খুবই কম্প্যাক্ট এবং খুবই শক্তিশালী, এবং এটাই কিন্তু চেলসিকে অনেক বড় বেশি একটা অ্যাডভান্টেজ দিবে। কারণ চেলসি হয়তো বা পুরো সিজনেই অ্যাটাকিং ফুটবল খেলার লক্ষ্য নিয়েই কিন্তু আপনার এই জাভি আলোনসো সেইভাবে করে কিন্তু টিমটাকে সাজিয়েছেন। এবং এখানে আরেকটা কথা বলতে হবে যে খুবই দুর্ভাগ্য হচ্ছে এনজো ফার্নান্ডেজ, যাকে কিনা আপনার যেভাবে করে দুয়োধ্বনি দিয়েছেন দর্শকরা, আসলে না দিয়ে উপায়টা কি? তিনি এই ইংল্যান্ডকে হারিয়েছেন, তো সেই গোলটা করে এই এনজো ফার্নান্ডেজের আসলে চেলসির দর্শকদের সাথে কতটা কানেকশন এখন স্ট্রং থাকবে সেটা কিন্তু একটা ডাউটের মুখে পড়ে গেছে। কারণ দেখেন এনজোকে নিয়ে কথাবার্তা হচ্ছিল রিয়াল মাদ্রিদে তিনি যাবেন কিনা, তার সাথী কুকুরেয়া কিন্তু রিয়াল মাদ্রিদে চলে গেছে, তাকে ম্যান সিটিতে নেওয়া হবে কি নেওয়া হবে না সেটা নিয়ে কিন্তু অনেক কথাবার্তা চলছে। কিন্তু যদি চেলসিতে তিনি থেকে যান, তাহলে আসলে চেলসির দর্শকরা তাকে কতটুকু ব্যাকিং করে এবং চেলসির বোর্ড তাকে কতটুকু ব্যাকিং করে সেটা কিন্তু দেখার বিষয় থাকবে। এবং তার পরিপ্রেক্ষিতে আসলে এনজোর মোরালিটি বা মেন্টালিটি আসলে কতটুকু থাকবে, কতটুকু তিনি পারফর্ম করতে পারবেন সেটা কিন্তু দেখবার বিষয় থাকবে। চেলসি যদি তার ডিফেন্সে 3 ব্যাক খেলিয়ে যদি চেলসি সাকসেসটা বের করতে পারে, তাহলে কিন্তু চেলসিকে আটকানো এই সিজনে খুবই কঠিন হয়ে যাবে। কারণ চেলসির যেই বারবার করে বলছি
ফরওয়ার্ড লাইনটা কিন্তু ভেরি ভেরি স্ট্রং। টাইটেল রেসের জন্য কিন্তু এবারে ওয়ান অফ দ্য ফেভারিট অবশ্যই, কারণ চেলসির যেই স্ট্রেংথ রয়েছে সেটা দিয়ে কিন্তু চেলসি টাইটেল রেসের জন্য যাবে, এবং আর্সেনালকে কি আটকাতে পারবে কিনা চেলসি সেটা কিন্তু সিজন সামনে আগালে আমরা দেখতে পাবো। লাস্ট তারা কিন্তু ইপিএল জিতেছে 2016-17 সিজনে। সো চেলসির সামনে কিন্তু একটা খুবই সুবর্ণ সুযোগ এই সিজনে টাইটেল রেসের জন্য আগানো। আর আর্সেনাল কি এইবারও ব্যাক টু ব্যাক টাইটেল জিতবে কিনা সেটা নিয়ে আলাদা ভিডিও করব। আপনারা কি মনে করছেন, চেলসি কি এইবারের ইপিএল টাইটেল জেতার জন্য ওয়ান অফ দ্য ফেভারিট? আপনারা যারা আমাকে নতুন দেখছেন তাদের কাছে কাইন্ড রিকোয়েস্ট, প্লিজ মেক শিওর টু সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল, ফলো মাই ফেসবুক পেজ। সবার সাথে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।